সুধী দর্শক, এপিএন 24.tvর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা ঠিক এক মাস পরেই প্রেসক্রিপশনের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে চলমান করোনা মহামারীকালে গোটা বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করতেছে। অনেক প্রকার সমীক্ষা চালিয়েও কোভিড-19 তেমন সুরাহা কেউ বের করতে নিয়ে আসতে পারেনি। আজকে প্রেসক্রিপশনের দ্বিতীয় পর্বে করোনাকালীন আমাদের হৃদরোগ সম্পর্কে আমরা আলোচনা করব। এ নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু জাহিদ বসুনিয়া, আমাদের শ্রদ্ধেয় চিকিৎসক। আমরা তার কাছে শুনতে চাইব করোনা এবং হৃদরোগ এর সম্পর্ক এবং এর ক্ষতিকর প্রভাব। আমি প্রথমে শ্রদ্ধেয় ডাক্তারের কাছে জানতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কি অবস্থা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বর্তমান বিশ্বে SARS-CoV-2 করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড রোগ আজকে মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে। বাংলাদেশও এর বাইরে নয়। আজকে পর্যন্ত আমাদের দেশে 5,000-এর অধিক লোক মৃত্যুবরণ করেছে। ফার্স্ট কেস ডিটেকশন হয়েছে আমাদের 8ই মার্চ। তো আমাদের দেশে এখন পর্যন্ত যে আশঙ্কাটা আমাদের শুরু থেকে ছিল, হয়তো সেই পর্যায়ে আমাদের যায়নি। এটা একটা আল্লাহ তাআলার শেষ রহমত বলবো আমি। তবে এখনও আমাদের আশঙ্কার জায়গা রয়েছে, চিন্তার জায়গা রয়েছে, কারণ এখনও SARS-CoV-2 এখনও এটার কোনো সমাপ্তি হয়নি। আমরা যদি বিশ্বের দিকে দেখি, এখনও ইউরোপের অনেক দেশে, ফ্রান্সে এবং স্পেনে, রোমানিয়া, এগুলাতে সেকেন্ড ওয়েভ চলছে। কিছু কিছু জায়গায় সংক্রমণের হার বেড়ে গিয়েছে। তো আমরা এখন এই পর্যায়ে বাংলাদেশে যেটা দেখছি যে কিছুদিন আগেও আমাদের সংক্রমণের হার ছিল 20% উপরে। তো লাস্ট আমরা কিছুদিন যাবৎ, লাস্ট কয়েক সপ্তাহ আমরা দেখছি যেটা 10-12% নেমে এসেছে। সেটা একটা ভালো লক্ষণ। তবে এটা নিয়ে আমাদের প্লিজ থাকলে চলবে না। বিশেষ করে সামনে শীতকাল আসছে, শীতের মৌসুমে এটা আবার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপ আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের সতর্কতার যেটুকু আছে সেগুলো বাড়াতে হবে। আমাদের এ পর্যায়ে সন্তুষ্ট থাকলে চলবে না। আর আপনি যেটা বললেন যে করোনার সাথে হৃদরোগের সম্পর্ক, তো শুরুতেই করোনা বলা হচ্ছিল যেটা রেসপিরেটরি সিস্টেমের রোগ বা ফুসফুসের রোগ। সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু এবং ফুসফুসের আক্রান্ত পরবর্তীকালে দেখা গেল যে এই করোনা ভাইরাস ফুসফুসের বাইরেও হৃৎপিণ্ডকে আক্রমণ করে, কিডনিতে আক্রমণ করে, এবং দেখা গেছে যে তাদের মৃত্যুবরণ করছে এদের 1/3 হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হৃদরোগের সাথে সম্পৃক্ত। তো করোনা শুধু যে ফুসফুসে সংক্রমণ করছে তা না, পাশাপাশি হৃদরোগও। এর কারণে আমরা হার্ট অ্যাটাক হচ্ছে, হার্টের যে গতি সেটা অনিয়মিত হয়ে যাচ্ছে, হার্ট ফেইলিওর হচ্ছে। তো করোনার কিছু সিমটম এবং হার্ট রোগের সিমটম ওভারল্যাপিং হয়ে গেছে, একই রকম সিমটম নিয়ে প্রেজেন্ট করছে, এবং কিছু কিছু হৃদরোগী দেখা গেছে যে করোনা পাওয়া যাচ্ছে। জি, আমরা একটা সমীক্ষায় দেখছি যে আমেরিকান কার্ডিওলজি ইন্টারন্যাশনাল কলেজ থেকে একটা তথ্য পাইছিলাম আমরা সেখানে, যে সাধারণত করোনায় যারা মৃত্যুবরণ হার সেখানে দেখা গেছে 2.10%। সেখানে যারা হার্টের পেশেন্ট করোনা আক্রান্ত হয়ে সেই মৃত্যুর হারটা চলে গেছে প্রায় 10.10 উপরে। হ্যাঁ, তাই আমাদের কাছে বিষয়টা আসলে অনেক কঠিন এবং মূল্যবান একটা বিষয়। যাই হোক, আমরা আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি রোগ বা ডিজিজ দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে কমিউনিকেবল, একটা হচ্ছে নন কমিউনিকেবল। তা কমিউনিকেবল ডিজিজটা মধ্যে পড়ে না হচ্ছে আপনার হার্টের পেশেন্ট, এটা হচ্ছে নন কমিউনিকেবল।
তার নন কমিউনিকেবলের মধ্যে পড়ে হৃদরোগ। তাই আমাদের দেশে ও বিশ্বে এই রোগের মৃত্যুর হার কেমন বা আক্রান্ত কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যেটা বললেন সেটা হলো কেস ফ্যাটালিটি রেট, যে মৃত্যুর হার যেটা সারা বিশ্বে 2.3%, আর আমাদের দেশে 1.3% ছিল, আমাদের দেশে কম। তবে এই কেস ফ্যাটালিটি যেটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে পরিসংখ্যান দিলেন, সেটা দেখা গেছে যে বয়সের সাথে সাথে ওটা আবার বেড়ে গিয়েছে। ওরা ওভারঅল হলো 2.3%, কিন্তু দেখা গেছে যাদের প্রেশার আছে এবং কোভিড আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়ে 6% হয়েছে, বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সেই শতাংশটা বেড়ে গিয়েছে। আবার যাদের হার্টের সমস্যা আছে তারা কোভিড আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে 10.5% সেই কেস ফ্যাটালিটি রেট বা মৃত্যুর হার হয়েছে আর কি। তো সুতরাং আমরা দেখছি যে এটাকে আমরা বলি কোমরবিডিটি, যে যাদের কোমরবিডিটি আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হৃদরোগের সমস্যা আছে এবং বয়স্ক লোক, এবং বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কেস ফ্যাটালিটি রেটও বেড়ে গিয়েছে। তো বয়স্ক লোকরা বেশি সাফার হচ্ছে এই কারণে। তো ওটা একটা রিলেশন আছে। আর আপনি যেটা বললেন যে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ, আমরা আসলে আগে এক দশক আগেও আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে ফাইট করেছি, বিশেষ করে শিশুদের টিকা, যে পোলিও, যক্ষ্মা, রুবেলা, এগুলো নিয়ে আমরা ফাইট করেছি। তো এখন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিকেবল ডিজিজগুলো আমরা অনেকটা কন্ট্রোল করে ফেলেছি, বিশেষ করে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার ফলে যুগান্তকারী একটা পদক্ষেপ গৃহীত হয়েছে বাংলাদেশে। কিন্তু এখন আমাদের হেডেক হলো নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেগুলো ছোঁয়াচে না। কিন্তু এখন এই নন কমিউনিকেবল ডিজিজ আমাদের আজকে হেডেকের কারণ। সেই নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে বা অসংক্রামিত রোগগুলোর মধ্যে 1 নম্বর হৃদরোগ আছে, ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, এছাড়া অন্যান্য যেমন কারো কোলেস্ট্রল লেভেল বেশি, এই ধরনের রোগ নন কমিউনিকেবল ডিজিজ। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, আপনি পরিসংখ্যান দেখেন যে প্রতি বছর সারা বিশ্বে 1,79,79,00,000 লোক হৃদরোগের কারণে মৃত্যুবরণ করছে। এবং এইভাবে যদি চলে, পরিসংখ্যানে দেখা গেছে যে 2030 সালে এই সংখ্যাটা দাঁড়াবে 2,30,00,000 লোক। হিউজ অ্যামাউন্ট অফ পিপুল এটা মারা যাবে হৃদরোগজনিত কারণে। আর বাংলাদেশে আমরা দেখি যে অসংক্রামিত রোগের সংখ্যা হলো, অসংক্রামিত রোগের শনাক্তের হার হলো 59%, তার মধ্যে 17% হৃদরোগজনিত কারণ। অসংক্রামিত রোগ বা নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে 17% হৃদরোগজনিত কারণ বাংলাদেশে পরিসংখ্যানে পাওয়া গিয়েছে। তো সুতরাং বা আমাদের দেশে এই রোগগুলো রয়েছে আর কি, নন কমিউনিকেবল ডিজিজ যেটা, তার মধ্যে হৃদরোগটা অন্যতম। আর বিশ্বে যেটা আমরা বলি, যদি হৃদরোগের মৃত্যুর হার, সেটা তো আমি বললামই। তো এটা এভাবে বাড়তে থাকলে 2030 সালে তো 2,30,00,000 লোক মারা যাবে। এবং দেখা গেছে যে নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে হৃদরোগটা, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যদি কন্ট্রোল করা যায়, 80% প্রিমেচুর ডেথ কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ অকালে মৃত্যুবরণের হারটা আমরা 80% কমাতে সক্ষম হব, যদি আমরা কিছু রিস্ক ফ্যাক্টরকে কন্ট্রোল করি, কিছু নিয়ম মেনে চলতে পারি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই রোগের রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। হৃদরোগের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার মধ্যেই সর্বপ্রথম বলতে হয় যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটা আমরা বলি, সেটা 1 নম্বর কারণ ধরা হয়। 2 নম্বরের পরে আছে ডায়াবেটিস আছে, তারপরে হলো কোলেস্ট্রল লেভেল যাদের বেশি তাদের, তারপরে দেখা গেছে যারা কম কায়িক পরিশ্রম করেন, যারা ওবেসিটি বা যাদের মেদভরি আছে, যারা উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করেন, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করেন, যারা ফাস্টফুড বা জাঙ্ক ফুড খান, বা যারা অ্যালকোহল গ্রহণ করছেন, ধূমপান করছেন। আবার দেখা গেছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, অনেকের বাবা মার আছে, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখা গিয়েছে যে সাধারণত মহিলাদের ক্ষেত্রে 55 ইয়ার্স, 55 বছর উপরে মহিলারা বেশি আক্রান্ত হয়। পুরুষদের ক্ষেত্রে 45 বছরের উপরে পুরুষরা আক্রান্ত হচ্ছে। তো সুতরাং এই সমস্ত জিনিস হৃদরোগের আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধারণা করতেছি। আমরা যদি প্রেশারের কথা চিন্তা করি, যে সারা বিশ্বে এখন প্রেশারে আক্রান্ত 9,70,00,000 লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং প্রতি বছর প্রায় 10 মিলিয়ন লোক প্রেশারজনিত কারণের কমপ্লিকেশনে মৃত্যুবরণ করে। সম্ভবত একটা দর্শকদের আমরা কল পেয়েছি। দর্শক, আপনি
নাম নাম বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, সম্ভবত কেটে গেছে লাইনটি। করোনাকালীন সময়ে সাধারণত আমাদের দেশে আক্রান্তের ঝুঁকিটা একটু বেশি, সার্বিকভাবে আমরা যদি একটু চিন্তা করি বা গবেষণা করি বেশি। যদি আমরা বয়স বিভাজন করি তাহলে কোন বয়সের মানুষের বেশি আক্রান্ত হওয়ার কথা, বিশেষ করে এই হৃদরোগটা? হৃদরোগটা আমি বললাম যে আমাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যে পুরুষরা সাধারণত 45 বছরের পরে যাদের বয়স তারা বেশি আক্রান্ত হয়। মহিলাদের ক্ষেত্রে 55 ইয়ার্স বা 55 বছরের উপরে তারা বেশি হৃদরোগে আক্রান্ত হয়। কারণ হলো মহিলা এই সময় মেনোপজাল, যেটা আমরা বলি মেনোপজে চলে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। সেই সময় হরমোনগুলো মহিলাদের বিভিন্ন মহিলা সংক্রান্ত হরমোনগুলো শরীর থেকে বন্ধ হয়ে যায়। তখন সেই সময় তাদের সেই প্রোটেকশন থাকে না এবং তারা আক্রান্ত হয়। সাধারণত 45 এবং 55 বছর মহিলা এবং 45 বছর অধিক পুরুষরাই হৃদরোগে আক্রান্ত হয়। তাহলে 40 বছর যারা নিচে আছে এদের মধ্যে কোনো ঝুঁকি নাই? ঝুঁকি বলা যাবে না, এটা আমরা যে পরিসংখ্যান সেটা অ্যাজ ইউজুয়াল পরিসংখ্যান। তবে এখন আমরা যেটা দেখি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি যে 20 বছর 25 বছর রোগীও আমরা হৃদরোগে আক্রান্ত পাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন সেই ইয়েটা চেঞ্জ হয়ে গেছে আর কি। হৃদরোগের রিস্ক ফ্যাক্টর বাদ দিয়ে আর কি কি কারণে আমরা হৃদরোগে আক্রান্ত হই বা হওয়ার সম্ভাবনা থাকে? হৃদরোগে আসলে তো রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য হৃদরোগ যেটা হয় যে করোনারি হার্টের যে রক্তনালী, সেই রক্তনালীতে ব্লক সৃষ্টি হয়, সেখানে চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। তো সাধারণত দেখা যায় যে রক্তনালীর যে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেস, সেটা খুব আর্লি এজে শুরু হয়ে যায়। অর্থাৎ দেখা যায় 20 বছরের পর থেকেই সেই রক্তনালীতে চর্বি জমা শুরু হয়। এখন কেউ যদি সেই রিস্ক ফ্যাক্টরগুলো আক্রান্ত থাকে, একজন তার দেখা গেল ডায়াবেটিস হলো বা প্রেশার হলো বা অন্যান্য ওবেজ হয়ে গেছেন, কোলেস্ট্রল লেভেল বেশি, তাহলে তার যে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা সেটা ত্বরান্বিত হয়। দেখা গেল যে তার যে প্লাগ জমতেছে, রক্তনালী ব্লক হচ্ছে, সেই হারটা বেড়ে যায়। বেড়ে গিয়ে হয়তো দেখা গেল যে খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ না করলে আক্রমণ হয়। তো এখানে হৃদরোগের বলতে সাধারণত আমরা হার্ট অ্যাটাক যেটা বুঝি, সেটা ইস্কেমিক হার্ট ডিজিজ বলা হয়। সাধারণত রক্তনালী ব্লক থেকে হয়। সেই ব্লকের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস দায়ী, অর্থাৎ রক্তনালীতে রক্ত কোলেস্ট্রল এবং চর্বি জমে বাধা সৃষ্টি করে, ব্লকের সৃষ্টি করে। এই কারণেই কিন্তু হৃদরোগ হয়, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা ইস্কেমিক হার্ট ডিজিজ বলি। এখন আপনি দেখেন যে হার্ট এমন একটা অর্গান যে মায়ের পেটের থেকেই বিট দেওয়া শুরু করে। মায়ের পেটে সেই ভ্রূণ 1 মাস হওয়ার সময় থেকে হার্ট বিট দেওয়া শুরু করে এবং তখন থেকে বিট দেয় শেষ পর্যন্ত। যখন সে বিট দেওয়া শেষ করে তখন জীবনের যবনিকাবাদ ঘটে। হার্ট এমন একটা অর্গান যে প্রতিনিয়ত কাজ করতে হয় তাকে, তার কোনো রেস্ট নেই, এবং যখন সে রেস্ট নেয় তখন জীবন শেষ হয়ে যায়। এবং হার্ট আপনি দেখেন যে প্রতি মিনিটে বিট দিচ্ছে, প্রতি মিনিটে 60 থেকে 90 বার, বা আমরা এভারেজ 72 বিট প্রতি মিনিটে দিচ্ছে। এবং এভাবে যদি আমরা হিসাব করি তো দেখা যায় যে 24 ঘন্টা হার্ট 1 লক্ষ বার বেশি বিট দেয়, 1 লক্ষ বারের অধিক বিট দেয়। এবং প্রতি বিটেই হার্ট 70 ml ব্লাড পাম্প করে। তো এভাবে দেখা যায় যে প্রতি বিটেই 70 ml হলে প্রতি ঘন্টায়, প্রতি বিট হলে প্রতি মিনিটে 5 to 6 লিটার, 5 থেকে 6 লিটার ব্লাড পাম্প করতেছে। অর্থাৎ আমাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্তই থাকে, সেই রক্তটা হার্ট পুরো 1 মিনিটে পাম্প করছে প্রতি মিনিটে, এবং হার্ট সবসময় কাজ করতেছে। কিন্তু একটা অবাক হওয়ার কারণ দেখা যাচ্ছে যে হার্টের যে রক্ত নিজস্ব রক্ত সাপ্লাই, সেটা আবার ক্ষুদ্র 2টা রক্তনালী দিয়ে সাপ্লাই পায়। সেটা রাইট সাইড, ডান পাশে রাইট করোনারি আর্টারি, বাম পাশে 2টা থাকে লেফট করোনারি আর্টারি, সেখান থেকে লেফট এন্ট্রো ডিসেন্ডিং এবং লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এবং তার লেফট মেইন আর্টারি। তো দেখা যাচ্ছে যে হার্ট এই 3টে রক্তনালী থেকে তার সেই রক্ত সাপ্লাই বা খাদ্যের সারাংশ, বিভিন্ন নিউট্রিশন গ্রহণ করছে। এবং সেই রক্তনালীগুলোর ক্যালিবার খুবই ছোট, 3 থেকে 4 মিলিমিটার বা 3 to 5 মিলিমিটার। তো
তো যে হার্ট সারা শরীরকে প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত সাপ্লাই দিচ্ছে, কিন্তু তার খাওয়ার জন্য কিন্তু তার নিজের নিউট্রিশনের জন্য খুব চিকন চিকন রক্তনালী আছে। সেই রক্তনালীতে যদি ব্লক হয়, স্বাভাবিকভাবে হার্টের রক্ত সাপ্লাই বন্ধ হলে তখন তাদের মায়োকার্ডিয়াম, তাদের মাসল যারা রক্ত পাম্প করতেছে সবসময়, মায়োকার্ডিয়াম বলি, সেই মায়োকার্ডিয়ামগুলো ইনজুর্ড হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে সেটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। তো আসলে হার্ট অ্যাটাকটা এটাই, যে রক্তনালীতে ব্লক হলে হার্টের মাংসপেশিগুলো নষ্ট হয়ে যায়, সেটার কাজ করতে পারে না। সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি বা ইসকিমিক হার্ট ডিজিজ বলি। আচ্ছা, আপনি তো অনেকগুলো সমস্যার কথাই আমাদেরকে জানালেন, বিশেষ করে ওবেটিস মানে ওজন বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, তারপর মানুষের অলসতা, পরিশ্রম না করা, পাশাপাশি আরও অন্যান্য কারণ, বিশেষ করে করোনারি যেটা সিস্টেমের কথা বললেন। তো এগুলোকে আমরা সচল রাখতে গেলে কি করা উচিত আমাদের? হার্ট ওই নারীটাকে সচল রাখতে গেলে কি করা উচিত? সচল রাখতে গেলে যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করলাম, সেই প্রথম কথা হলো যে রিস্ক ফ্যাক্টরগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ কারো যদি প্রেশার থাকে, প্রেশারটা কন্ট্রোল করতে হবে। কারো যদি ডায়াবেটিস থাকে, সেটা কন্ট্রোল করতে হবে। কারো যদি কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, তাহলে সেটা কন্ট্রোল করতে হবে। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে স্ট্রেসফুল কিছুগুলো আছে, অনেকে স্ট্রেসফুল লাইফ লিড করেন, সেটা দূর করতে হবে। আবার অনেকে দেখা যায় আমরা এখন এত বেশি ব্যস্ত যে আমরা ঘন্টার পর ঘন্টা বসে কাজ করি, আমরা চলাফেরা করি না। অথচ হৃদরোগের জন্য বলা হয়েছে যে হৃদরোগকে ভালো, হৃদযন্ত্রকে ভালো রাখতে গেলে একজন লোককে সপ্তাহে 4 থেকে 5 দিন ওয়াকিং করতে হবে, 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। সেটা জগিং টাইপের হাঁটাহাঁটি, ওপেন এয়ারে হাঁটাহাঁটি করবে, এবং 4 থেকে 5 দিনের মধ্যে মাঝখানে যে গ্যাপটা একদিনে বেশি হবে না, সে হাঁটাহাঁটি করতে হবে। এবং খাদ্যাভ্যাসের মধ্যে আমরা অনেক সময় পাতে লবণ খাই, অনেকে দেখা যায় যে লবণ খাবেন না, কাঁচা লবণ খাবেন না, পাতে লবণ খাবেন না। রুগীরা বলে স্যারকে লবণ ভেজে খাবো, হ্যাঁ, কিন্তু আসলে লবণ, সকল লবণেই অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। তরকারিতে যেটুকু লবণ খাওয়ায় সেটুকু খাইতে হবে। ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবল খেতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে এই পরিবর্তন আনতে হবে, এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সেগুলো পরিহার করতে হবে, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, এবং ফ্রুটস এবং ভেজিটেবলের উপরে বেশি ডিপেন্ড করতে হবে। কার্বোহাইড্রেট কম খেতে হবে, কায়িক পরিশ্রম বাড়াতে হবে। আজকে আমরা দেখেন যে এত বেশি ব্যস্ত যে আমরা সময় পাই না, কিন্তু আপনি আধুনিক সমাজে কীভাবে কায়িক পরিশ্রম করবেন বা নিজের এক্সারসাইজ বা যেটা ব্যায়াম কীভাবে চালু রাখবেন? বলা হচ্ছে যে আপনি অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে অফিসে যাচ্ছেন, আগে স্টপেজ আগে নেমে গেলেন, নেমে হেঁটে অফিসে গেলেন। আবার ব্যাক করার সময় আপনি বাসায় আসলেন, বাসায় আসার আগে স্টপেজ আগে নেমে গিয়ে হেঁটে আসলেন। এভাবে আপনি দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও কিন্তু কায়িক পরিশ্রম করা যায়। তো এই জিনিসগুলো আবার দেখা যাচ্ছে আপনি লিফটে উঠতেছেন, লিফটে আপনি সেই ইউজ করেন। তো এইভাবে আমাদের যে দৈনন্দিন ব্যস্ততার মধ্যে আমাদের এই জিনিসগুলো যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু হৃদরোগের মৃত্যুর সম্ভাবনা 80% কমে যায়। তো সুতরাং হৃদরোগটাকে, যে হৃদরোগ আমাদের প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত দিচ্ছে, তো তাকে সচল রাখা, তাকে ভালো রাখার জন্য আমরা কিন্তু আমাদের হাতেই নিয়ন্ত্রণ আছে, আমরাই নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা একটু সচেতন হই বা এবং চিন্তা করি। একটা বিষয় আমার কাছে একটা প্রতিবন্ধকতা মনে হয়, সেটা হচ্ছে আমরা এখন অত্যাধুনিক যুগে প্রবেশ করে প্রতিটা বাচ্চা কাচ্চা বা অভিভাবকদের হাতে মোবাইল আছে। এখন মোবাইল চালাতে চালাতে রাত কিন্তু গভীর হয়ে যায়, 2টা 3টা বাজে যায়। এভাবে খুব দেরি করে ঘুম হয় বা ঘুম হয় না, হ্যাঁ, এটাও কি কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই হৃদরোগের পিছনে স্ট্রেসফুল কারণ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, এগুলো তো একটা রিস্ক ফ্যাক্টর আছেই। এবং যারা অত্যধিক রাত জাগা, সাধারণত রাতের বেলা আমাদের শরীরে যে মেকানিজম, হরমোনগুলো নিঃসরণ হয়, তো গভীর রাত জাগাটা আসলে স্বাস্থ্যের জন্য এবং হৃদরোগীদের জন্য খারাপ। তা আপনি ঠিকই বলছেন যে বর্তমান আমরা আধুনিক সমাজে দেখি যে মোবাইলে দেখা যাচ্ছে যে বাচ্চারাও এটাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে আর কি। ভিডিও গেম থেকে শুরু করে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা, আমরা যেটা অপারেট করতে পারি না, বাচ্চারা পারে। তো এই ডিপেন্ডেন্সি আমাদের কমাতে হবে আর কি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল কেন্দ্রিক ব্যস্ততা না রেখে একটু আমাদের খোলা মাঠেও যেতে হবে, তারা যাতে সেদিকে মাঠে যায়, এবং সেই জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদেরকে। এবং পারতপক্ষে বাচ্চাদের, ছোটো বয়সে বাচ্চাদের মোবাইল নিয়ন্ত্রণ করা উচিত। এখন মোবাইলের মাধ্যমে এখন মোবাইলটা ভালো কাজেও লাগছে, এটাও ঠিক যে এখন অনলাইনে আমরা করোনাকালীন দেখছি ক্লাস করছে বাচ্চারা। তো
তো সেটা ঠিক আছে, সেটা করতে হবে। পাশাপাশি এটা যাতে মোবাইলের প্রতি বাচ্চারা আসক্তি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং গভীর রাত না জাগে। গভীর রাত না না জাগে। জাগে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, হৃদরোগ কত ধরনের বা কত প্রকার আপনার ইয়েতে মনে হয়? আসলে হৃদরোগ তো হৃদরোগ বলতে যে আমরা হার্টের রোগ বলি, হার্টের রোগ তো অনেক রকমের আছে, কিন্তু সাধারণত আমরা যেটা বুঝি হৃদরোগ হওয়া মানে হার্ট অ্যাটাক হওয়াটাকে বুঝি সাধারণত, বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইস্কিমিক হার্ট ডিজিজে হার্টের রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়েছে সেটা বুঝি। হৃদরোগ বলতে আমরা সাধারণত এটা বুঝি। তবে হৃদরোগে বা হার্টের আরও অনেক অসুখ আছে। আমরা দেখেন যে হার্টের যে মাংসপেশি আছে মায়োকার্ডিয়াম, সেখানে কিছু রোগ হয়। আবার হার্টের আরেকটা লেয়ার আছে পেরিকার্ডিয়াম, সেখানে পেরিকার্ডিয়াল ডিজিজ হয়, সেখানে পানি জমে, বা টিবি হলে সেখানে পানি জমতে পারে, বা অন্য কোনো জায়গার গিয়ে সেখানে পেরিকার্ডিয়াল ইফিউশন করতে পারে। তারপরে হার্টের যে রিদম আছে সেগুলো অনিয়মিত রিদম হতে পারে, সেগুলো এক ধরনের রোগ। আবার দেখা যায় যে অনেকের ভালভের সমস্যা হয়ে যায়, সেটাও কিন্তু হৃদরোগের মধ্যে পড়ে। যে ভালভজনিত সমস্যা, দেখা গেল যে 5 থেকে 15 বছরের বাচ্চারা বাতজ্বর বা রিউমেটিক ফিভার, যেটা আমরা বাতজ্বর বলি, বাতজ্বরে ভুগছে, হয়তো ভালো করে চিকিৎসা হয়নি, একটা পর্যায়ে 20 বছর পরে গিয়ে সেই বাচ্চাদের ভালভ ইনভলভমেন্ট হচ্ছে, যেটা রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ বলা হয়, বা ক্রনিক রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ। তো সেগুলোতে দেখা যায় ভালভ ইনভলভমেন্ট হয়ে যায়, ভালভের মুখ চিকন হয়ে যায়, অথবা ভালভ লিকেজ হয়ে যায়। তো ভালভের রোগও কিন্তু একটা হৃদরোগ। আবার দেখা যায় যে ছোটো বয়সে বাচ্চাদের কিছু জন্মগতভাবে হার্টের ত্রুটি থাকে, যেমন সেগুলা হার্টে ফুটা থাকতে পারে। সেটা হার্টের যে 4টা চেম্বার আছে সেই চেম্বারের মধ্যে পার্টিশন দেওয়া থাকে, সেই পার্টিশনগুলোর মধ্যে ফুটা থাকে, যেমন এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো এই ধরনের রোগগুলো কিন্তু হৃদরোগের মধ্যেই পড়ে। আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো বাচ্চা খেলতে খেলতে গিয়ে নীল হয়ে যাচ্ছে, আমরা বলি সায়ানোটিক হার্ট ডিজিজ। হ্যাঁ, তো সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে টিটালজি অফ ফ্যালট, এসায়ানোটিক হার্ট ডিজিজ আছে। আবার হচ্ছে অ্যাবনর্মাল, আমরা জন্মের পরে কিছু কিছু হার্টের কানেকশন, ফুসফুসের সাথে হার্টের কানেকশন থাকে, জন্মের পরে সবার এই কানেকশনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি কারো থেকে যায় সেটাকে বলে পিডিএ, প্যাটেন্ট ডাক্তার আর্টেরিওসাস। এই রোগগুলো কিন্তু হৃদরোগের মধ্যেই পড়ে, কিন্তু আমরা সাধারণত হৃদরোগ বলতে হার্ট অ্যাটাকটাই বুঝি, কিন্তু সব কিছুই কিন্তু হৃদরোগের আন্ডারই পড়ে। সব কিছু হৃদরোগ এই রোগগুলো। আচ্ছা, এবার আমরা কোভিড-19 আসি। বর্তমানে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত বর্তমান গোটা বিশ্ব প্রায় 188 দেশ। তাহলে এই প্রেক্ষাপটে হৃদরোগে আক্রান্তরা ফলো আপে যাবে কীভাবে? এখন হৃদরোগে যারা আক্রান্ত, এখন 2 ভাগে ভাগ করা হয়েছে। তারা কোভিড আক্রান্ত হয়নি, জি, আবার হৃদরোগে আক্রান্ত কিন্তু কোভিড আক্রান্ত, 2 ভাগে ভাগ করা যায়। এখন যারা আগে থেকে হৃদরোগী আছেন, ওষুধ খাচ্ছেন, তারা কোভিড আক্রান্ত হননি। তো তারা এখন ফলো আপ যাওয়া, তো এখন হসপিটালে ফলো আপ যাওয়া তো একটু রিস্কি ব্যাপার। তাদের ক্ষেত্রে বলা হয় যে গাইডলাইনে যে তারা টেলিমেডিসিন ইউজ করবেন, টেলিফোনে কন্ট্যাক্ট করবেন। এবং টেলিমেডিসিন সেবা আমরা দেখছি যে বাংলাদেশে সকল হাসপাতালে চেষ্টা করা হয়, সার্ভিস আছে। তো একজন হৃদরোগী যিনি কিনা যে ডাক্তারকে দেখান বা যে হসপিটালে ফলো আপ করেন, তিনি টেলিমেডিসিনের মাধ্যমে ফলো আপ করবেন। যদি তার কোনো বেশি সমস্যা হয় তখন হয়তো তাকে ফিজিক্যালি গিয়ে ফলো আপ করতে হবে। আর যদি হৃদরোগী করোনা আক্রান্ত হন, তবে সেখানে একটু জটিলতার সৃষ্টি হবে, কারণ আমরা দেখছি যে করোনা এবং হৃদরোগ ওভারল্যাপিং সিনড্রোম, একই ধরনের সমস্যা থাকে, এবং করোনা আক্রান্ত রোগীরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। 1/3 করোনা রোগী হৃদরোগজনিত কারণে মারা যাচ্ছেন, কারণ হার্টের রক্তনালীতে আক্রমণ করছে, হার্টের মাংসপেশিতে আক্রমণ করছে করোনা, এবং হার্ট ফেলিওর হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই কারণে এই রোগীগুলা যারা হৃদরোগে আক্রান্ত আবার করোনা আক্রান্ত হয়েছেন, তাদেরকে অবশ্যই হসপিটালাইজড হইতে হবে। সেক্ষেত্রে আমাদের দাবি ছিল, বা আমরা যারা হার্ট স্পেশালিস্ট, যে কোভিড ডেডিকেটেড করোনা হাসপাতাল হবে আর কি, যেখানে হৃদরোগীদের আলাদা সেবা থাকতে হবে। কারণ আপনি দেখেন যে কোভিড আক্রান্ত হইলো, আবার যদি হৃদরোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে হয়তো তাকে আমরা কিছু ইনভেসিভ প্রসিডিউরে যেতে হইতে পারে, এনজিওগ্রাম করা লাগতে পারে। সেগুলোর জন্য এখন যদি আপনি কোভিড আক্রান্ত রোগীকে এনজিওগ্রাম করেন, তাহলে তো সেটা ডিসইনফেক্টেন্ট হয়ে যাবে। সেই জন্য একটা স্পেশালাইজড সেন্টার করা উচিত, আলাদা করা উচিত, যেখানে আপনি এনজিওগ্রাম করবেন, এবং সেই রোগী যদি স্টেন্টিং লাগে, যেটা আমরা বাংলায় রিং বলি, সেই ফেসিলিটি থাকতে হবে। অনেকের হয়তো বাইপাস লাগতে পারে।
তো সেই সেবাগুলোর জন্য রোগীদের হসপিটালাইজড হতে হবে, এবং হসপিটালাইজড কোভিড রোগী আক্রান্ত হওয়ার পরে তার যে হার্টের যে ওষুধগুলো সেগুলো কন্টিনিউ করবে। আর কোভিডের পাশাপাশি কোভিডের চিকিৎসাতে আসলে সেরকম আমরা ক্লিন কাট কথা বলতে পারি যে ওইরকম স্টেট কার্ড আমরা কোনো ড্রাগ পাইনি, যেগুলো আমরা দেখি যে ভাইরাল লোড কমানোর জন্য ফেভিপিরাভির, রেমডিসিভির এগুলো দেওয়া হয়। এবং আর ওখানে হার্টেরও একটা ওষুধ দেওয়া হয় যেটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, যেটা হার্টের রক্তনালীতে রক্ত চলাচল বা রক্ত জমাট বাড়তে বাধা দেয়। সেই ওষুধটা কিন্তু করোনা হাসপাতালে সবাইকে দেওয়া হয়। হৃদরোগ আক্রান্ত না হলেও এটা দেওয়া হচ্ছে এবং এটাতে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। কারণ দেখা গেছে যে করোনা আক্রান্ত রোগীদের রক্তনালীতে, সেটা শিরা হোক বা ধমনী হোক, সেখানে থ্রোম্বোসিস হচ্ছে, রক্ত জমাট বাঁধছে। পরীক্ষা করে দেখা গেছে যে রক্তনালীগুলো জমাট বেঁধে যায় এবং এটাকেই মৃত্যুর কারণ বলা হচ্ছে। সুতরাং যাতে রক্ত জমাট না বাঁধে শরীরের মধ্যে, রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, এই জন্য আমরা বলি এটা অ্যান্টিকোয়াগুলেন্ট বা মানে কোয়াগুলেশন যাতে প্রিভেন্ট করে, সেটাকে মধ্যে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন জাতীয় ওষুধ যেটা চামড়ার নিচে দেওয়া হয়, সেই ওষুধটা ওয়াইডলি ইউজ করা হচ্ছে। আচ্ছা, হৃদরোগের সাথে করোনা কি কোনো সম্পর্ক রয়েছে? আর যদি থাকে তাহলে হৃদরোগে আক্রান্ত রোগীরা করোনা আক্রান্ত হলে তাদের আউটকামটা কেমন হবে? আচ্ছা, সেটা আমরা বলছি যে কেস ফ্যাটালিটি রেট, যে যদি কারো হৃদরোগ থাকে বা এবং করোনা আক্রান্ত হয়, সেখানে কেস ফ্যাটালিটি 10.5% যায়, অর্থাৎ স্বাভাবিক মৃত্যুর হার যেখানে 2.3%, সেখানে 10.5% যায়। সুতরাং করোনা হৃদরোগী যদি করোনা আক্রান্ত হয় তার ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে, যেহেতু তার মৃত্যুর হারটা বেশি। আর মৃত্যুর হার বেশি এই কারণে যে আমি বললাম যে আগে ধারণা করতো যে কোভিড বা SARS-CoV-2 ভাইরাস শুধু পালমোনারি সিস্টেম বা ফুসফুসকে আক্রমণ করে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে না, এটা শুধু ফুসফুসকে না, এক্সট্রা পালমোনারি ইফেক্ট আর করোনারি হার্টের উপরে তার ব্যাপক ইফেক্ট আছে, এবং হার্টের রক্তনালীতে সে ইনজিওর করে, সেখানে রক্তনালীতে ব্লক করতেছে, হার্টের যে মায়োকার্ডিয়াম আছে মাসেল, সেখানে মাংসপেশির আক্রমণ করছে এবং হার্ট দুর্বল হয়, হার্ট ফেলিওর হচ্ছে। তো সুতরাং হৃদরোগীরা যদি করোনা আক্রান্ত হয় তার কেস ফ্যাটালিটি রেট বা মৃত্যুর হার বেশি, এবং তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে এবং এই ধরনের রোগীকে স্পেশাল কেয়ারে রাখতে হবে। আর সাধারণত হৃদরোগের চিকিৎসায় বাইপাস বা স্ট্যান্টিং করে অথবা রিং পরায়, এ সকল লোকরা যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাদের আউটকামটা কেমন হবে? হৃদরোগের চিকিৎসা হলো প্রাথমিক চিকিৎসা স্ট্যান্টিং, PCI আমরা বলি, বা কারো কারো বাইপাস লাগে, সেটা আমরা হৃদরোগ আক্রান্ত হওয়ার পরেই সেই রোগীগুলোকে মেন চিকিৎসা হলো যে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে সম্ভবত একটা ফোন এসেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দয়া করে আপনার নাম বলে আমাদের চিকিৎসক। জি বলুন। হ্যালো, জি শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ জি আছে, বলেন, প্রশ্ন করেন, আপনার নাম বলে প্রশ্ন করেন। হ্যালো, হ্যাঁ, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম নাজমুল। জি বলেন, আপনার সমস্যা কি? হ্যালো, জি, আমরা যে আলোচনায় আসছিলাম যে যদি স্টেন্টিং বা আউটকাম, এখন হৃদরোগের মেইন চিকিৎসাটাই হলো যে তাকে হার্টের যেহেতু রক্তনালীতে ব্লক হয়ে যাচ্ছে, সুতরাং এনজিওগ্রাম করা, এনজিওগ্রামে করার পর ব্লক থাকলে সেখানে স্টেন্টিং করা, এবং সেটা কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস বলা হয়, যে প্রাথমিক অবস্থায় একজন লোকের হার্ট অ্যাটাক হলো, সাথে সাথে ক্যাথ ল্যাবে নিয়ে এনজিওগ্রাম করে রিং লাগাই দেওয়া, এটা হলো কিন্তু মেইন চিকিৎসা। হয়তো সব জায়গায় ফেসিলিটি অ্যাভেলেবল না, সেই সমস্ত জায়গায় আমরা হয়তো অন্যান্য ওষুধ দিয়ে, স্ট্রেপ্টোকাইনেস দিয়ে, টেনিকটিপ্লেস দিয়ে এবং অন্যান্য ওষুধ দিয়ে রোগীকে সেটেল করে তারপরে এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করার পরে দেখা গেল যে সাধারণত যদি একটা বা দুইটা ব্লক থাকে এবং তার যে করোনারি আর্টারি অ্যানাটমি যদি ভালো থাকে এবং সেখানে যদি স্টেন্টিং করার মতো হয়, স্টেন্টিং করানো হয়। আবার দেখা গেলো কারো দুইয়ের অধিক ব্লক থাকে এবং তার রক্তনালীর অবস্থা এমন যে সেখানে স্টেন্টিং করা যাবে না, সেগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা CABG বলি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বলা হয়, সেখানে অনেক সময়
সৃষ্টিকর্তায় আমাদের একটা অতিরিক্ত রক্তনালী, আমরা বলি লিমা, লেফট ইন্টারনাল মেমারি আর্টারি, ইনটেক একটা আর্টারি। আমরা যেমন গাড়িতে দেখি যে চাকা ইনটেক থাকে, স্পেয়ার চাকা থাকে, আলাদা থাকে, সেরকম আল্লাহ পাকেই একটা রক্তনালী ঝুলাই রেখে দিছে, আচ্ছা, যে রক্তনালীটা ইনটেক থাকে, কোনো কাজ নাই, হ্যাঁ, খুব বেশি কাজ নাই। তো যখন রক্তনালীতে ব্লক হয়ে যায়, ওটা লিমা এনে লাগায়। সম্ভবত একটি ফোন এসেছে। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তারকে। শোনা যাচ্ছে না কথা, তো শোনা কেমন জানি আওয়াজ হচ্ছে। যে আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কথা শোনা যাচ্ছে। যে প্রশ্ন করুন, আপনি শোনা যাচ্ছে। তো বাইপাস বা স্টেন্টিং আমরা যেটা বলতেছিলাম, তো এখন যদি আপনি যেটা বললেন যে এই সমস্ত রোগী যদি করোনা আক্রান্ত হয়, তো করোনা আক্রান্ত হলেও যেক্ষেত্রে যদি আমরা বলি হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে একটা রোগী, দেখা গেলো যে হৃদরোগে আক্রান্ত, আবার করোনা আক্রান্ত। তবে করোনা দিয়েও কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়। দেখা গেছে যে রক্তনালীতে ব্লক হয়, দেখা গেছে যে রক্তনালী ব্লকের 67% করোনা আক্রান্ত রোগীদের 67% রোগীদের করোনারি আর্টারিতে ব্লক পাওয়া গেছে। করোনারি কারণটা পাওয়া গেছে। তাহলে এই যে করোনা ভাইরাস বা কোভিড SARS-CoV-2 এই হার্টের রক্তনালীতে ব্লক করতেছে 67% ক্ষেত্রে, আবার তার বাকি ক্ষেত্রে নন অবস্ট্রাকটিভ ফিচার, অন্য কারণে হার্ট অ্যাটাক হচ্ছে। তো সুতরাং যদি করোনাকালীন সময় একটা রোগী হার্ট অ্যাটাক হয়ে যায়, আবার করোনা আক্রান্ত হয়, এবং তার যদি অবস্থা খারাপ থাকে, হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, তার দেখা গেলো প্রেশার কমে গেছে, সে শকে আছে, তার তীব্র ব্যথা হচ্ছে, সেই সমস্ত রোগীকে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করে এই স্টেন্টিং বা বাইপাসের সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো যে মেইন ট্রিটমেন্ট। আর যদি দেখা যায় যে না, আমরা এনজিওগ্রাম করার পরে যদি মনে হয় যে না, তার রক্তনালীতে এরকম ব্লক নেই, সেক্ষেত্রে আমরা যে আমাদের যেগুলো চিকিৎসা আছে, মেডিসিন আছে, সেগুলো দিয়ে চিকিৎসা করতে হবে। হৃদরোগে প্রেশারের ওষুধ খাচ্ছেন অনেক লোক, হ্যাঁ, আমরা জানি যে অ্যান্টিপ্লাটলেট ড্রাগ বা রক্তনালী করণ ওষুধ করোনা আক্রান্ত হলে তাদের কি দেওয়া যাবে বা দিলে এর ফলাফল কি হবে? এখন প্রেশারের যারা রোগী, তারা তো প্রেশারের ওষুধ খাবেনি। এটা নিয়ে আগে কথা ছিল যে আমরা এআরবি বা এসি ইনহিবিটর ওষুধগুলো যেভাবে কাজ করে, প্রেশারের ওষুধগুলো যে রিসিপ্টরের উপরে কাজ করে, দেখা গেল যে শুরুর দিকে বলা হলো যে এই SARS-CoV-2 ভাইরাস এই রিসিপ্টর দিয়ে শরীরে ঢুকে। তো এখন দেখা গেল যে আমরা যদি এই রিসিপ্টরটা এই ওষুধগুলো দিয়ে ব্লক করে দেই, তাহলে তো আমাদের জন্য ক্ষতির কারণ হলো। তো শুরুর দিকে প্রেশারের রোগীগুলোকে নিয়ে আমরা একটু বিভ্রান্তিকর অবস্থা পড়ে গেলাম যে এই ওষুধটা, আমাদের তো কোনো ডাটা নেই, আর করোনা এটা নতুন এসছে, করোনা তো নতুন ভাবে আসছে আমাদের বিশ্বে। তো যেহেতু আমাদের স্টাডি নেই, শুরুতে আমরা একটু বিব্রতকর অবস্থা পড়লাম যে এই ওষুধগুলো, প্রেশারের এই ওষুধগুলো, এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধগুলো ক্ষতি করবে কি না। কিন্তু একটা শর্ট স্টাডি দেখা গেল, আমেরিকায় একটা স্টাডি হয়েছে, মাউন্ট সিনাই হসপিটালে স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে না, এই ধরনের প্রেশারের ওষুধ যারা খাচ্ছে, এসি ইনহিবিটর এবং এআরবি, এবং করোনা আক্রান্ত হয়েছে, এদেরকে খারাপ কোনো রেজাল্ট আসেনি এখনও, এবং অন্য ওষুধ দিয়েও ট্রায়াল দেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে না, এই ধরনের ওষুধ ক্ষতি করে না। শুধু প্রেশারের যারা লোসার্টেন পটাশিয়াম জাতীয় ওষুধ খান, তারা এখন নির্দ্বিধায় তাদেরকে কন্টিনিউ করতে বলা হয়েছে। এখন আপনি বললেন যেটা যে প্রেশারের রোগীরা করোনা আক্রান্ত হয়েছে, তো করোনা আক্রান্ত হলে আমরা জানি যে করোনার কতগুলো ভাগ করা আছে, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো দেখা গেলো যে মাইল্ড, অনেকে বেশিরভাগে তো মাইল্ড কেস, 80% লোক ভালো হয়ে যায় এবং হোম আইসোলেশনে ভালো হয়ে যাচ্ছে। তো বাসায় থাকলে আমরা যেটা বলি যে বাসায় থাকে, প্রেশারের ওষুধ খেলে সেটা প্রেশার ওষুধ থাকবে, হোম আইসোলেশনে থাকবে। পাশাপাশি আমরা তাকে ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিন এগুলো খাইতে বলি। তো এখানে রক্ত তরলীকরণের যে কথা বললেন আপনি, সেগুলো সাধারণত মাইল্ড কেসে অ্যান্টিপ্লাটিলেট জাতীয় ওষুধ দেওয়া হয় না, বা অ্যান্টিপ্লাটিলেট জাতীয় ওষুধ হৃদরোগে আক্রান্ত হলে অ্যাসপ্রিন এবং ক্লোপিডোগ্রিল জাতীয় ওষুধ এগুলো দেওয়া হয়। তবে যেটা হলো রক্ত জমাট বাঁধা, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ, অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আমরা হেপারিন জাতীয় ওষুধ, সেটার ব্যাপারে বলা হয়েছে যে করোনা আক্রান্ত হয় যেগুলো রোগী মডারেট কেস, যাদের এক্সরেতে শ্যাডো আছে বা যাদের শ্বাসকষ্ট আছে, যারা অক্সিজেন নিতে হচ্ছে, বা সিটি টেস্ট করে আমরা দেখলাম অফাসিটি আছে, শ্যাডো আছে, যে রোগীগুলোকে আমরা হসপিটালাইজ করতেছি করোনা হাসপাতালে, তাদের রক্তটাকে
তাদের জমাট না বাঁধে, জমাট বাঁধা প্রিভেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ সেগুলো দেওয়া হচ্ছে। সম্মত একটি কল এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নাম বলে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারকে প্রশ্ন করুন। জি, আমি ডাক্তার সাহেবের চেম্বারের ঠিকানাটা চাচ্ছিলাম। তো ধন্যবাদ। এখানে আসলে এই প্রোগ্রামের চেম্বারের ঠিকানা বলা যদিও ঠিক না আর কি। তবে আমি রংপুর মেডিকেলে আছি, সহকারী অধ্যাপক হিসেবে হয়তো শুনে থাকবেন, সেখানে আসলে হয়তো দেখা হবে। আর এই প্রোগ্রামে আসলে কাইন্ডলি ডাক্তার সাহেবের সিরিয়ালের জন্য মোবাইল নাম্বারটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ইয়েতে যোগাযোগ করেন, হ্যাঁ এপিএন এর সাথে যোগাযোগ করেন, ওরা আপনাদের যাবতীয় তথ্য দিবে এবং মোবাইল নাম্বার সহ আমার যাবতীয় তথ্য দিবে। আপনাকে ধন্যবাদ। তো আমরা যেটা বললাম যে প্রেশার হয়েছে এবং করোনা আক্রান্ত হয়েছে, তাহলে তাই আপনাকে অ্যান্টিপ্লাটিলেট যেটা আপনি বললেন রক্ত তরলীকরণ ওষুধ অবশ্যই দেওয়া যাবে। কোনো অ্যাসপ্রিন বা ক্লোপিডোগ্রিল হার্ট অ্যাটাক হলে আমি দিই। আর রক্ত জমাট বাঁধা প্রিভেন্টের যে ওষুধগুলো সেগুলো দেওয়া হচ্ছে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, অ্যানোক্সাপাইন চামড়াতে নাভিতে দেওয়া হয়, সেটা ডেলি 2টা করে ডোজে যদি কিডনি ভালো থাকে। সেগুলো তো যেগুলো হসপিটালাইজড পেশেন্ট রুটিনলি দেওয়া হচ্ছে, করোনা হাসপাতালে ভর্তি যাদের করোনা সিমটম আছে, হসপিটালাইজড হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে, এতে কোনো সমস্যা নাই। এবং যদি কারো হাইপারটেনসিভ উচ্চ রক্তচাপের রোগী করোনা আক্রান্ত হয়েছে, তাহলে রক্ত তরলীকরণ যে ওষুধগুলো অ্যাসপ্রিন ক্লোপিডোগ্রিল সেগুলোও দেওয়া যাবে এবং রক্ত জমাট বাঁধা প্রিভেন্ট করা যায় অ্যান্টিকোয়াগুলেন্ট লো মলিকুলার ওয়েট হ্যাপারিন সেগুলো দেওয়া যাবে। এবং এটা একটা স্টাডি বলতেছে যে করোনা থেকে আমরা যদি 2 সপ্তাহ পরে রোগী ভালো হয়ে যায় বাসায় পাঠায় দিই, তাদেরকে বলা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই ওষুধটা কন্টিনিউ করার জন্য। কারণ কি, যাদের পরবর্তীতে রক্তনালীতে রক্ত না বাঁধে। হৃদরোগের সাথে ডায়াবেটিস রোগের কোনো সম্পর্ক রয়েছে কি? আর যদি থাকে দর্শকদের একটু প্লিজ। হ্যাঁ, ডায়াবেটিস একটা খুব ইমার্জিং ডিজিজ, বর্তমানে এটা নিয়ে আমাদের খুবই হেডেক। এবং ডায়াবেটিস এত বেশি বেড়ে গিয়েছে যে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস এবং হার্টের সম্পর্ক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং ডায়াবেটিস থেকে পরবর্তী কিডনিরও সমস্যা হচ্ছে। তো আমরা যেটা হার্টের হৃদরোগের রিস্ক ফ্যাক্টর বললাম, তার মধ্যে তো প্রেশারের পরেই ডায়াবেটিস অন্যতম। তো ডায়াবেটিসের যে পরিসংখ্যানটা আমরা যদি দেখি, সারা বিশ্বে 3,82,00,000 লোক ডায়াবেটিসে আক্রান্ত, এবং এইভাবে চললে দেখা যাবে 2035 সালে 5,92,00,000 লোক ডায়াবেটিস আক্রান্ত হবে। সুতরাং মানে হিউজ নাম্বার একটা লোড আসবে, যেটা হবে যে প্রতি 10 জনে একজন ডায়াবেটিস হবে। তো সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর ডায়াবেটিসের সাথে বললাম রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রেশার এবং ডায়াবেটিস হয়ে যেত। ডায়াবেটিস রোগীগুলো বেশিরভাগই হার্টের সমস্যা থেকে হয়ে যায়, হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যায়। হ্যাঁ, ডায়াবেটিস একটা খুবই রিস্ক ফ্যাক্টর। তার মানে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে সাবধান থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে, এবং ডায়াবেটিস কন্ট্রোল করার পাশাপাশি তার হার্ট ঠিক আছে কিনা দেখতে হবে। এই জিনিসটা আমরা যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি যে একটা পেশেন্ট আসছে, হয়তো বুকে ব্যথা নিয়ে আসছে, জিজ্ঞেস করা হলো আপনার ডায়াবেটিস আছে, বলে আমার ডায়াবেটিস নাই। কবে টেস্ট করছেন? না, টেস্ট করিনি, তবে আমার কোনো লক্ষণ নেই। রুগী বলছে যে আমার কোনো লক্ষণ নেই ডায়াবেটিসের, আমার ঘন ঘন প্রস্রাবও হয় না, আমার ডায়াবেটিস নেই। তো আমরা তারপরে বলি যে না ভাই, তারপর আপনি টেস্ট করেন, যেহেতু আপনার হার্টের সমস্যা দেখা যাচ্ছে। টেস্ট করে দেখা গেলো তার ব্লাড সুগার লেভেল 20-21 এরকম, যেখানে 11 থাকলেই ডায়াবেটিস 20-21 হয়ে যায়। তখন রুগী নিজেও অবাক হয়ে যায়। সবচেয়ে এটাই লাগে যে রুগী আশ্চর্য, আমার ডায়াবেটিস হয়েছে, কিন্তু ব্যাপারটা এটাই, মানে এখন এত বেশি আমরা পলিউটেড এনভায়রনমেন্টে আছি, এই জন্য বলা হয়েছে যার ডায়াবেটিস নাই সেও রুটিনলি 6 মাস পর চেক বা 1 বছর হলে চেক করতে হবে, চেক করা উচিত। আর ডায়াবেটিস হার্টের রোগীরা তো অবশ্যই ডায়াবেটিস চেক করবে, আর যাদের ডায়াবেটিস আছে তারা হার্টের সমস্যা আছে কিনা এটাও একটু স্ক্রিন করবে, ইসিজি করবে। ইসিজি করলে হার্টের সমস্যাটা ধরা পড়বে কি? হ্যাঁ, ইসিজি করলেই সব ক্ষেত্রে পড়ে না, বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে হার্টের সমস্যা আছে কিনা। হার্টের সমস্যা বোঝার জন্য আরও টেস্ট আছে, আমরা এক্স-রে করি, ইকো করি, তারপরে এনজিওগ্রাম আছে, ইটিটি আছে। তো সুতরাং ডায়াবেটিসের ক্ষেত্রে আবার বলা হয় যে একটা সাইলেন্ট এমআই একটা টার্ম আছে, যে ডায়াবেটিসের নার্ভগুলোকে, ডায়াবেটিস আসলে সব অঙ্গকে ধরে, নার্ভগুলোর সেই অনুভূতিটাকে নষ্ট করে দেয়। ফলে বুকে ব্যথা হয়েছে, ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, কোনো ব্যথা মালুম হচ্ছে না, ব্যথা বুঝতে পারতেছে না, দিস ইজ সাইলেন্ট এমআই। তো সাইলেন্ট এমআই হলে রুগী তো ব্যথা বুঝবে না, বলবে না, ইসিজি করে দেখা গেলো যে তার এমআইয়ের চিহ্ন আছে। তো এই জন্য ডায়াবেটিস রুগীদের ইসিজি এগুলো রুটিনলি এই কাজগুলো করতে হবে, চেক করতে হবে। এখানে কিন্তু অনেক প্রশ্ন থাকে
বিশেষ করে আমরা সৈয়দপুর থানায় বসবাস করি, থানা পর্যায়ে আপনার মতো হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আমরা পাই না। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনার হৃদরোগের যে লক্ষণ এগুলো তো আমরা জানি না, বুকে পেইন বা কোনো কিছু পেইন হলেই আমরা কিন্তু চলে যাই, সেখানে ডাক্তাররা সরাসরি আপনাদের ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম যে ইয়েটা করতে বলেন আর কি। তো সেখানে ওরা কতটুকু যে কী বোঝে, হ্যাঁ, একটা চিকিৎসা দিয়ে দেন, তাই ওই চিকিৎসা চলতে থাকার পর দেখা যাচ্ছে যে ওই রোগের সেই চিকিৎসাও নয়, মানে ভুল চিকিৎসার খপ্পরে পড়বে আমাদের অনেক রোগী। পাশাপাশি আমরা ওই রোগী যখন আবার রংপুরে যাই তখন এখানকার আপনার ইসিজি রিপোর্ট বা অন্য কোনো প্রেসক্রিপশন ওরা রিসিভ করে না, ওরা ভালো দেয়। এই পার্থক্যটা কেন? আর এই পার্থক্যটা যদি হয় তাহলে তো মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এই বিষয়টা একটু বলুন। সাধারণত যারা বুকে ব্যথা নিয়ে যায় এটা খুবই আমরা ডাক্তাররা কনসার্ন যে একটা লোক যার একটু বয়স হয়েছে, রিস্ক ফ্যাক্টর আছে, চেস্ট পেন নিয়ে গেছে, তো সাধারণত খারাপ জিনিসটাই চিন্তা করা হয়। সেখানে আমরা তো দেখছি যে সৈয়দপুরে যদি আমরা 100 বেডের কথা বলি, সেখান থেকে অনেক রুগী রেফার্ড হয়ে যায়, হয়তো চেস্ট পেন নিয়ে রুগীটার সিসিজি করা হয়েছে এবং আমরা পাই যে তার ঠিকভাবেই তার রুগীটা রেফার্ড করেছে। হয়তো প্রাথমিকভাবে যে কাজটা করণীয় দরকার, দেখা যায় একটা রুগী যদি হৃদরোগে আক্রান্ত হয়, প্রাথমিক যে চিকিৎসক যিনি দেখছেন, ইসিজি করাইছেন, তার কাছে হৃদরোগের বা হার্ট অ্যাটাকের মনে হয়েছে, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় যে অ্যাসপ্রিন জাতীয় ওষুধ 4টা, তারা 300 মিলিগ্রাম চিবাই খাবে, এবং ক্লোপিডোগ্রিল নামক একটা ওষুধ, সেটা 4টা ট্যাবলেট তাৎক্ষণিকভাবে খাবে। এটাকে আমরা বলি লোডিং ডোজ, যেটা আপনি বললেন যে রক্ত তরলীকরণ উপাদান, সেটাকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা ব্লক ছুটে দিতে পারে। লোডিং ডোজের খুব ইফেক্ট আছে। তো প্রাথমিক যিনি চিকিৎসক, যিনি ফার্স্ট রুগীটা ডিল করলেন, তার উচিত হবে এই রুগীগুলোকে ক্লোপিডোগ্রিল এবং অ্যাসপ্রিন ট্যাবলেট খাওয়ানো, আবার নাইট্রোগ্লিসারিন আমরা সাবলিঙ্গুয়াল জিভার নিচে স্প্রে দিই, সেটা দেওয়ানো, এবং রুগী যদি তীব্র ব্যথা হয় সেখানে ব্যথানাশক হিসাবে হসপিটালগুলোতে প্যাথাডিন বা মরফিন থাকে, সেইগুলো ওষুধও ইউজ করা হয়, এবং সেগুলো দিয়ে সেগুলোর প্রাথমিক ম্যানেজমেন্টটা করে যদি টারশিয়ারি লেভেলে আমাদের মনে করেন রংপুর মেডিকেলে পাঠানো হয়, তাহলে রুগী কিন্তু বেনিফিটেড হয়। তো এই নিঃসন্দেহে আমাদের ডাক্তাররা এগুলোর ব্যাপারে ওয়াকিবহাল, এবং আমরা দেখছি করে এটা। তবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসিজিতে অনেক সময় চেঞ্জ আসে না, বা অনেকের ইসিজি বুঝতে একটু সমস্যা হয়। তবে সেগুলোর ক্ষেত্রে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো চিন্তা করা উচিত, যে রুগীটার প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ওবেসিটি আছে কিনা, ওবেস কিনা, উনি বা স্মোক করেন কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, সেই সমস্ত জিনিস দেখে রুগীকে হার্টের লাইনের চিকিৎসা দেওয়া উচিত, এবং তাকে টারশিয়ারি লেভেল বা উচ্চতর লেভেলে প্রেরণ করা উচিত, তাহলে রোগীরা বেনিফিট। আজকে আমরা সৈয়দপুর হাসপাতালে একটা রোগীকে ভর্তি করছি, সেখানে আপনার অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট সম্ভবত 4টা দিয়েছে, 3টা দিয়েছে, আর ক্লোপিডোগ্রিল ট্যাবলেটটা 1টা দিয়েছে। হ্যাঁ, তো রোগীটা কিন্তু না হলেও 6 ঘন্টা ধরে ওই চেস্টের জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে করতেছিল। পরে আমি খবর নিচ্ছি তারপরেও ব্যথা ছিল। তো এই যে ওখানে ওরা চিকিৎসাটা দিল, প্রাথমিক চিকিৎসা, আমার প্রশ্ন হচ্ছে যে একটা এমবিবিএস ডাক্তারের হার্টের চিকিৎসা সম্পর্কে কি প্রাথমিক ধারণা কি নেই? এইটা আমাকে জানার ইচ্ছা। না, অবশ্যই, কারণ আমার তো ওখানে কোনো ডাক্তারই এমআইয়ের চিকিৎসা না জেনে এমবিবিএস ডাক্তার হয় না। জি, হ্যাঁ, এটা আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, কেননা যখনই ফাইনাল ইয়ারে বসে প্রতিটা ডাক্তারকে এই কোশ্চেনটা জানতেই হবে যে হার্ট অ্যাটাকের চিকিৎসা কী কী ওষুধ দেওয়া হয়, কত ডোজে দেওয়া হয়। তো আপনি যেটা বললেন যে অ্যাসপ্রিন ওষুধ 1টা দিছে, এখন ডিসপ্রিন 3টা দিছে, আসলে এখানে ক্লোপিডোগ্রিল দিছে 1টা। হ্যাঁ, ক্লোপিডোগ্রিল লোডিং ডোজ যদি একুড অ্যাটাক, যেটা আমরা বলি একুড এমআই, হ্যাঁ, এসটি এলিভেশন এমআই যদি হয়ে থাকে, সেগুলো ক্ষেত্রে লোডিং ডোজটা 300 এমআই ছিল, ডাক্তার বলতেছে এটা এমআই। হ্যাঁ, এমআই হলে 300 মিলিগ্রাম দেওয়াই বেশি ভালো ছিল আর কি। এখন উনি কেন দিচ্ছে আমি জানি না, যদিও আমি সিজি দেখি নাই। তো সেখানে আমাদের যেটা বই পুস্তকে আছে বা গাইডলাইন আছে, সেখানে 300 মিলিগ্রামই দিতে হবে। সেক্ষেত্রে যদি 75 মিলিগ্রামের ট্যাবলেট হয় 4টা করে দিতে হবে। লোডিং ডোজটা পেলে মানে রোগীটা একটু আরাম পায়। লোডিং ডোজ হলে লোডিং ডোজের কিছু উপকার আছে, কেননা লোডিং ডোজ তো অনেক ক্ষেত্রে বললাম ব্লক ছুটে দিতে পারে, এটার ইফেক্ট আছে, এটা দেওয়া উচিত। ধন্যবাদ। আচ্ছা, হৃদরোগে আক্রান্ত কোনো মহিলা গর্ভবতী হলে তিনি যদি করোনা আক্রান্ত হন, তবে গর্ভাবস্থায় কিংবা পরে বাচ্চা কি হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে?
এইটা আসলে এখনো করোনা আক্রান্ত রোগীদের বাচ্চা কাচ্চা করোনা বা অন্য কোনো সমস্যা হবে কিনা এখন এটা গবেষণা এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা। যেহেতু করোনা আমাদের খুব একটা নতুন জিনিস, স্টাডি চলছে, এটা আমাদের ভবিষ্যতে আমরা বলতে পারবো। তবে গর্ভবতী মহিলারা সাধারণত হৃদরোগে আক্রান্ত বলতে গর্ভবতী তো যে চাইল্ড বিয়ারিং এজ যেটা, সেই সময় সাধারণত আমরা দেখি ভাল্ব সংক্রান্ত রোগ বা হার্টের যেগুলো জন্মগত রোগ এগুলো নিয়ে বেশি আসে। হার্ট অ্যাটাক সাধারণত কম হয়, তো হতে পারে না তা না, হতে পারে, হতে হলে সেগুলোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তার গর্ভবতী যা বাচ্চার সেই সাইডটাও খেয়াল রাখতে হবে। কোন ওষুধ, কিছু ওষুধ দেওয়া যাবে, কিছু ওষুধ দেওয়া যাবে না, সেগুলো আমাদের, কিছু ওষুধ বাচ্চার ক্ষতি করবে সেই ওষুধগুলো দেওয়া যাবে না, যেগুলো দিলে বাচ্চার ক্ষতি হবে না সেই ওষুধগুলো দিতে হবে। অর্থাৎ আমাদের কিছুটা প্রোটোকল মেনটেন করে সেই গর্ভবতী মাকে চিকিৎসা দিতে হবে। হৃদরোগে আক্রান্ত মহিলা গর্ভবতী হলে তাদের করোনার সময় কীরকম সুরক্ষার ব্যবস্থা করা উচিত? তিনটা জিনিস, এখন হলো যে হৃদরোগে আক্রান্ত মা, আবার গর্ভবতী হয়েছে, আবার করোনা আক্রান্ত হয়েছে। তো সতর্কতার মধ্যে এখন করোনা আক্রান্ত যদি আমরা দেখি, শুনতে একটা টেলিফোন এসেছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। দয়া করে আপনার নাম বলে আমাদের ডাক্তার সাহেবকে প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম, বলেন আপনার প্রশ্ন বলেন। আমার নাম নাজমুল। বলেন আপনার প্রশ্ন বলেন, আমরা শুনছি। হ্যালো, প্রশ্ন বলতে কি, তার সাথে কথা বলা যাবে? জি জি বলেন। আমার নাম নাজমুল। জি বলেন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, জি। প্রশ্ন বলতে স্যারকে আমার অনেক অনেক ধন্যবাদ, কিন্তু কথা হচ্ছে আমরা স্যারের কাছে প্রশ্ন হচ্ছে কি, আমি আমার মাকে নিয়ে গেছিলাম, স্যার ইকো করছিল, ইকো করার পর মার কি জানি সমস্যা, কোনো কিছু না হলে আমাদেরকে পাঠাই দিছিল। পরে আর কি এই 4-5 দিন পর আমার মা বাসায় এসে মারা যায়। মার আর কি বুকে ব্যথা ছিল সবসময়। আপনার মা কি আমি দেখছিলাম নাকি শুধু আমি ইকো করেছি? ওই স্যারে দেখছিল, স্যার রংপুরে দেখছিল এবং রংপুরে আমাদেরকে ইকো করতে হতো, ডক্টর দেখাইছিল স্যার আর কি। ওনাকে হার্টের সমস্যা ছিল নিশ্চয়ই, যেহেতু ইকো করা হয়েছে হার্টের সমস্যা ছিল। এখন হার্টের স্যারে করছিল, করার পর স্যার আমাদেরকে যদি বলতো কি সমস্যা, স্যার ইকো করার পর বলতো সমস্যা নাই, আমরা বাসা আসার পর 4 দিন পর আমার মা ইন্তেকাল করে। আচ্ছা, তাহলে হইতে পারে। এখন উনি যেটা বলছেন যে হৃদরোগে একটা রুগী আজকে ভালো, কালকে আক্রান্ত হতে পারে। হৃদরোগের রুগী যে কোনো সময় একটা মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে। এখন হয়তো ওই সময় আক্রান্ত হয়নি বা ভালো ছিল, হার্ট 4-5 দিন পরে অ্যাটাক হয়েছে। আমরা দেখছি যে একটা রুগী মাইল্ড সিমটম নিয়ে হসপিটালে ভর্তি হয়, যে তার ইসিজিতে তেমন চেঞ্জ নাই, হসপিটালে থাকা অবস্থায় অ্যাটাক হয়ে গেছে। এমন অনেক রুগী আমরা পাই যে অল্প সমস্যা নিয়ে ভর্তি হয়েছে, হসপিটালের মধ্যে অ্যাটাক হয়েছে, মেসিভ অ্যাটাক হয়েছে, হতে পারে। এটা হার্টের জন্য হার্টের ব্যাপারটাই আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত আর কি। জি, আমরা আলোচনা আসছিলাম আমরা গর্ভবতী মহিলাদের সুরক্ষা ব্যবস্থাপনা নিয়ে। এখন গর্ভবতী মহিলা, আবার আপনি বলছেন হৃদরোগে আক্রান্ত, নিশ্চয়ই তিনি এই ধরনের রোগী আমরা বলি হাই রিস্ক পেশেন্ট। নিশ্চয়ই তাকে একদিকে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ থাকতে হবে, পাশাপাশি কার্ডিওলজিস্টেরও তাকে চেক আপ বা ফলো আপ, মহিলাদের গর্ভবতী মাদের অ্যান্টিন্যাটাল চেক আপ বলে, সেগুলো করাইতে হয়। সেগুলো পিরিয়ডিক্যালি টাইমলি প্রতি ইয়াতে করতে হয়, সেই ফলো আপগুলো উনি করাবেন। আর যেহেতু করোনা আক্রান্ত বলছেন আপনি, করোনা আক্রান্ত হলে তার সিমটমটা কেমন, মাইল্ড, মডারেট না সিভিয়ার সিমটম? যদি মাইল্ড সিমটম থাকে, এমনি তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট নাই, অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, তাহলে উনি বাসায় থাকবেন, বাসায় আইসোলেশনে থাকবেন, থেকে উনি চিকিৎসা নেবেন। যদি এর মধ্যে 2 সপ্তাহ পরে দেখা হলো যদি ভালো হয়ে যান, তাহলে তো আর সমস্যা নেই। আর যদি ওনার মডারেট সিমটম হয়, তখন তো হসপিটালাইজড হতে হবে। সেক্ষেত্রে তো তাকে যে প্রোটোকল আছে করোনার ম্যানেজমেন্টের প্রোটোকল, সেগুলো মেনটেন করতে হবে। পাশাপাশি হার্টের অন্যান্য ওষুধ খেলে সেগুলো মেনটেন করতে হবে। আমরা অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, তারপর আমরা আসছি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে। হৃদরোগের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশ এবং বহির্বিশ্বে তফাৎ এবং কী অবস্থা? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আমি জোর গলায় বলতে পারি বা বলতে চাই যে হৃদরোগীদের সংখ্যা যেমন বেড়েছে, বাংলাদেশে এই ফিল্ডে আমরা বেশ এগিয়ে গেছি।
এটা আমি অন্য ডিসিপ্লিনের সাথে কম্পেয়ার করব না, আমি আমার ডিসিপ্লিনের কথাই বলি। এখন আপনি যদি দেখেন বাংলাদেশে হৃদরোগীরা আজকে ঢাকার কথা যদি চিন্তা করেন, ঢাকায় অনেকগুলো সেন্টারে এই যে হৃদরোগীদের সেবা দেওয়া হচ্ছে, সেখানে এনজিওগ্রাম বলেন, এনজিওপ্লাস্টি, বাইপাস, তারপরে পেসমেকার, তারপরে আপনার হলো যে ইপি স্টাডি, ইলেকট্রোফিজিওলজিক্যাল যে চিকিৎসা, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এই চিকিৎসাগুলো আগে বাংলাদেশে হতো না বা কম হতো। এখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় টার্সিয়ারি লেভেলও যে আপনি দেখেন মোটামুটি সব জায়গায় ফেসিলিটিগুলো চলে আসছে, এবং আমরা এই হৃদরোগীদের সেবার ক্ষেত্রে অনেক দূর আগায় আছি, অনেক ক্ষেত্রে আগে আছি। হয়তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা আমাদের আরও আগে শুরু করছে, তারা আমাদের চেয়ে আরও আগে আছে, তাদের প্রেক্ষাপটে আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা ইতিপূর্বেকার চেয়ে এই মুহূর্তে রাইট নাও আমরা অনেক আগে আছি। এবং বাংলাদেশে আপনি যদি দেখেন বাইপাস, প্রতিদিনে অগণিত বাইপাস হচ্ছে। স্টেন্টিং আপনি যদি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দেখেন, সেখানে 80-90টা প্রতিদিনে এনজিওগ্রামে হয়, এবং রুটিনলি সেখানে স্টেন্টিংও হয়। তো এই ধরনের সেবা এখন বাংলাদেশে ব্যাপক হারে হচ্ছে। এবং আমাদের দেশের এখানে বিশেষ করে এই অঞ্চলের লোকরা আগে ইন্ডিয়ায় খুব যাতায়াত করতো আর কি, ইন্ডিয়ায়, কিন্তু এখন কিছুটা কমে গেছে, কারণ হলো বাংলাদেশের ফেসিলিটি অ্যাভেলেবল, এবং তুলনামূলকভাবে খরচ আমি ওগুলো একটু কমে হচ্ছে আমাদের দেশে। কেননা বাইরের দেশে গেলে তো আপনাকে আদার খরচ আছে, ট্রাভেলিং চার্জটা অন্যান্য আনুষঙ্গিক খরচটা যোগ হচ্ছে। সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা হরদম হচ্ছে আর কি। আচ্ছা, তারপর আমি দেখছি যে মানুষের কিন্তু একটা আগ্রহ বেশি ভারতের দিকে, হ্যাঁ, বেশ কয়েকটা আমাদের ভারতের প্রদেশ আছে, সেখানে উন্নত চিকিৎসা, ভালো চিকিৎসা আসা ওখানেই ছুটে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের ওই ব্যবস্থাপনা ভারতে আর আমাদের এখানে, কি আমাদের সেই ব্যবস্থাপনা নাই কি? না, আমাদের এখানে ব্যবস্থাপনা আছে, তবে হ্যাঁ, ভারত যেটা আমাদের বললাম যে ওরা শুরু করছে আগে, ওরা আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। ভারত তো একটা বড় দেশ নিঃসন্দেহে, এবং কিছু কিছু জায়গায় তাদের, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো, বিশেষ করে রোগী কাউন্সিলিং থেকে শুরু করে, এবং ওয়ার্ল্ড ক্লাস তারা কার্ডিওলজিস্ট প্রডিউস করেছে। হয়তো অভিজ্ঞতার দিক থেকে আমাদের কাছে তারা এগিয়ে আছে। হয়তো আমরাও এক পর্যায়ে আমরাও তাদের পর্যায়ে চলে যাব। আমি আশাবাদী যে একটা পর্যায়ে আমরাও তাদের পর্যায়ে চলে যাব। তাদের অভিজ্ঞতাটা আমাদের চেয়ে বেশি, আর হয়তো সব জায়গায় না, অনেক জায়গায় আর কি। হৃদরোগের চিকিৎসা ব্যয় কেমন? বেশ আমাদের দেশে, যেখানে আমরা নিম্ন আয়ের মানুষ বেশি আমাদের এই দেশে, হ্যাঁ, এর আপনাদের জন্য যদি একটু সাজেস্ট করতেন আপনি। আসলে হৃদরোগ তো আমরা বলি রাজকীয় রোগ আর কি, হ্যাঁ, আগে বলা হতো যে রাজা বাচ্চাদের হৃদরোগ হয় বা প্রেশার ডায়াবেটিস হয়। আসলে এই রোগটা কারো হওয়া উচিত না, আর হলে আসলে এই রোগে গেলে লাইফ লং আপনাকে কিছু ওষুধ খেতে হবে, 3-4টা ওষুধ। আপনি যদি হৃদরোগী হয়ে থাকেন বা কেউ যদি হৃদরোগ হয়ে থাকে, সেখানে যদি উনি সম্ভবত একটি ফোন এসেছে। হ্যালো দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। জি জি বলুন। হ্যালো। হ্যালো, জি, আপনি প্রশ্ন করেন। হ্যালো। হ্যালো। জি, আমি আমার আব্বার জন্য ফোন করছিলাম। আচ্ছা, বলেন বলেন। জি, আমার আব্বার হার্টের সমস্যা, হার্টের জন্য ওষুধ খাচ্ছে হলো তার ইঞ্জিনিয়ার 40, প্রসার 2.6, টার্গেট 3.12, আর হলো এমনি 1.6। এখন অস্থিরতা থাকে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আপনার বাবা আসলে হৃদরোগী বোঝা গেছে আর কি। আমরা যে ওষুধগুলোর নাম বললেন, নিশ্চয়ই উনি কারো কাছে দেখিয়েছেন বা ফলো আপ করছেন। তাহলে হৃদরোগীদের আমরা যেটা বলি, যারা যদি ভালো থাকে তারা প্রতি 6 মাস পর হলেও একটা চেক আপ ফলো আপ করবেন আর কি। সেখানে গিয়ে উনি যেখানে দেখাইছেন যে হাসপাতালে, এখন তো আমাদের রংপুর মেডিকেলে আউটডোর বেসিসে আমরা হৃদরোগীদের সেবা দিই সপ্তাহে 2 দিন। তো সেখানে আমাদেরকেও পাওয়া যাবে। আউটডোরে আমরা বিশেষায়িত হাসপাতাল সেট আপ ব্যবস্থাপনা করা হয়েছে। আর যদি উনি ভালো থাকেন, তাহলে উনি যে এইভাবে উনি যেখানে দেখিয়েছেন, অথবা অন্য যদি কাউকে দেখিয়ে থাকেন, কোনো ডাক্তার ওনার থাকেন, ফিজিশিয়ান থাকেন, তাকে গিয়ে ফলো আপটা করাবেন। আর আপনি এখন যেটা বললেন যে বুকের ধরপড় বা প্যালপিটেশনের কথা, এটা হতে পারে। হার্টের রোগীরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন,
সেজন্য হতে পারে। এই জন্য রিভোট্রিল, ক্লোনাজিপাম জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি, বা বিটা ব্লকার জাতীয় ওষুধ আপনি বললেন কার্ডেক্স খায়, সেগুলো ওষুধ দেওয়া আছে। তো এখন এটা হৃদরোগের সমস্যাটা বেড়ে গেল কি না, আপনি আবার একটু হয়তো চেক আপ লাগতে পারে, আপনার হয়তো আবার ইসিজি বা এক্স-রে এগুলো করা লাগতে পারে। তো এটা করলে আমরা বুঝতে পারবো যে সমস্যাটা বেশি হইল কিনা। আপনি যেটা বলছিলেন যে ব্যয়ের কথা, আসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর যদি কেউ এনজিওগ্রাম করে, সেখানে ব্লক থাকলে স্টেন্টিং করলো, তারপর তাকে 3-4টা ওষুধ তাকে খেতে হবে। কারণ কি, যে একজন একটা হৃদরোগী আজীবন হৃদরোগী, একবার যার ব্লক হয়েছে তার আজীবন সম্ভাবনা থাকে আরেক জায়গায় ব্লক হওয়ার। এখন আপনি একটা জায়গায় ব্লকের জায়গায় রিং লাগাই দিলেন বা বাইপাস করে দিলেন, সেই জায়গাটা ওকে হয়ে গেল, কিন্তু ভবিষ্যতে যে আরেক জায়গায় ব্লক হবে না এটা আমরা জানি না। এই জন্য লাইফ লং তার একটা সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাক হওয়ার জন্য বা রক্তনালী ব্লক হওয়ার জন্য। এই জন্য আমরা বলি সেকেন্ডারি প্রিভেনশন, যাতে আর না হয়। এই জন্য আমরা 3-4টা ওষুধ রুটিনলি দিয়ে থাকি এবং সেই ওষুধগুলো তাই খাইতে হবে। তো সুতরাং একজন রোগী যদি মনে করে যে স্ট্যান্ডিং করছি, বাইপাস করছি, আর আমার ওষুধ লাগবে না, আমাদের অনেকের মধ্যে এরকম ভুল ধারণা আছে। আমরা দেখছি অনেক রোগী স্ট্যান্ডিং করে আসছে, কিন্তু স্ট্যান্ডিং করার পরও আবার বাইপাস করার লাগে, আবার বাইপাস করার রোগীও স্ট্যান্ডিং করার লাগে, এরকম দেখছি পাই। তো এখন অনেকে যদি মনে করে আমি আমার জ্বর হয়েছে, ওষুধ খেলাম, সেরে গেলাম, আমি সুস্থ হইলাম, হার্টের ক্ষেত্রে কিন্তু এটা না। হার্টের ক্ষেত্রে আপনি স্ট্যান্ডিং করেন, বাইপাস করেন, আপনাকে ওষুধ খেতে হবে, আর মাঝে মাঝে যদি আপনি ভালো থাকেন তারপর ফলো আপ করতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনার হার্ট অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, নতুন করে বোঝা যাবে। যে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনি আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের যারা অনলাইনে দর্শক আছে, এই একটা হার্ট কীভাবে সুস্থ থাকে বা করোনাকালে কীভাবে সুস্থ থাকা যায় এ বিষয়ে একটু পরামর্শ দিন। ধন্যবাদ আমার দর্শক মণ্ডলীদের। আমি শুরুতেই সর্বপ্রথম ধন্যবাদ দিই APN 24.tvকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো দর্শকের উদ্দেশ্যে কথা হলো যে এখন করোনাকাল চলছে, এইখানে আমাদের যে সতর্কতা, সোশ্যাল ডিস্টেন্স, সেটা মেনটেন করতে হবে। আমরা এখন দেখছি যে মানুষের মধ্যে মনে হয়েছে যে করোনা নাই, মাস্ক পরার কমে গেছে, সবাই আজকে পথে ঘাটে, মাঠে, ব্যবসা বাণিজ্যে, স্বাভাবিক কাজকর্মে পূর্ণ উদ্যমে নেমে পড়ছি। তবে পাশাপাশি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি চিন্তা করি যে WHO বলছে যে করোনা আমাদের বছরের পর বছর থাকবে, অন্যান্য ভাইরাসের মতো ইয়ার্স টুগেদার আমাদের দেশে থাকবে। এখন আমরা ভ্যাকসিন পাই নাই, ভ্যাকসিন পাইলে সেটা কতটুকু প্রোটেকশন দিবে, কত বছর দিবে, প্রতি বছর নিতে হবে না কখন নিতে হবে, এই জিনিসগুলো এখনও ধোঁয়াশার মধ্যে আছে, আমাদের ক্লিন কার্ড এখনও কোনো তথ্য আসে নাই। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখনও ভ্যাকসিন আসার পরে করোনা, তারপরে আমরা শুনতেছি যে সেকেন্ড যেটা ওয়েভ, দ্বিতীয় ধাপ, সেটা আসার সম্ভাবনা আছে। বিশেষ করে সামনে শীতকালে একটা সম্ভাবনা আছে যে এই জীবাণুটা শীতকালে বেশি স্প্রেড করে, ঠান্ডায় আবহাওয়া বেশি স্প্রেড করে। সুতরাং ঠান্ডা সামনে আমাদের দেশে আসছে, সেই পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমি বলবো যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে আমি এই এলাকার সন্তান হিসাবে আমি দেখছি যে আমাদের এই শহীদপুর অঞ্চলের প্রচুর রোগী রংপুরে যায়। এটার কারণ আমাদের অনেক ডাক্তার বন্ধু আমাকে বলছে কারণটা কি। আমি যেটা দেখছি যে আমাদের খাদ্যাভ্যাস, অন্যান্য কারণ তো আছে, হার্টের রিস্ক ফ্যাক্টরগুলো তো আছে, প্রেশার, ডায়াবেটিস, আমরা ওবেজ বেশি, হয়তো কায়িক পরিশ্রম কম করি, সেগুলোর পাশাপাশি দেখা গেছে যে খাদ্যাভ্যাস, আমরা প্রচুর শহীদপুরের লোক, প্রচুর আমরা খাদ্য, এবং এত বেশি হোটেল আছে এখানে মুখরোচক খাবার পাওয়া যায় যে আমার রংপুর থেকে আমাদের বন্ধুদের জন্য আমি মাঝে মাঝে নিয়ে গেছি, বা আমার অনেক ফ্রেন্ড দেখা যায় শহীদপুর থেকে খাবার নিয়ে যায়, হয়তো নাম বলবো না এখানে, খুব ভালো খাবার বা উপাদেয়। তো সেটা ভালো দিক হইতে পারে, সেটা তো সবসময় খাওয়া যাবে না। তো আমাদের শহীদপুরের লোকেরা কিন্তু আমরা এই যে ফাস্ট ফুড থেকে শুরু করে, হয়তো ফাস্ট ফুড তো খাই না, আমরা ক্যালোরিযুক্ত, চর্বিযুক্ত খাবারে বেশি আসক্তি, গরুর মাংস, খাসির মাংস, হ্যাঁ, এগুলোতে আমরা বেশি আসক্ত আর কি। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেহেতু আমাদের হয়তো এরকম ডাটা নেই, কিন্তু আমরা যেটা অ্যাজাম্পশন, আমরা রুগী দেখি, যেহেতু বিভিন্ন এলাকার রুগী দেখি, আমাদের যেটা অভিজ্ঞতা, সেখানে এই এলাকার লোকের প্রচুর হৃদরোগের রুগী আছে শহীদপুর অঞ্চলে। এই যে একজন দর্শক টেলিফোনে বললেন যে দেখিয়ে এসছে ভালো, আবার মারা গেছেন, হয়তো হইতে পারে, হয়তো উনি বয়স্ক ছিলেন, বয়স্ক লোকরা যে কোনো সময় হার্ট অ্যাটাক হইতে পারে। আর হার্ট অ্যাটাকের একটা জিনিস হলো যে 25% রোগী মারা যায় বিফোর রিচিং দ্য হসপিটালে যাওয়ার পূর্বে 25%, অর্থাৎ যার মেসিভ অ্যাটাক হয়, যেটা একুডেমাই হয়, সেখানে প্রতি 4 জনের মধ্যে 1 জন হসপিটালে যাওয়ার আগেই মারা যায়।
তো সুতরাং পরিসংখ্যান কিন্তু ভালো না। এই জন্য আমার হয়তো ইকো করছি ওই সময় ভালো ছিলাম, 4 দিন পরে যে আমার হার্ট অ্যাটাক হবে না তার তো নিশ্চয়তা নাই, হয়তো অন্য রিস্ক ফ্যাক্টর ছিল। তো সুতরাং পরিসংখ্যানের দিক দিয়ে গেলে আমাদের একটা একটু সাবধান বেশি হতে হবে, যেহেতু ডেথ রেটটা বেশি। হয়তো সবাই মেসিভ অ্যাটাক হবে না, যারা হবে তাদেরকে সতর্ক থাকতে হবে, আর যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। তা আসুন আমরা আগামী দিনগুলোতে করোনা থেকে মুক্ত থাকি, হৃদরোগ থেকে মুক্ত থাকি এবং সুস্থ স্বাভাবিক থাকি। আগামী দিনে আমাদের পথ চলা সুন্দর হবে। ধন্যবাদ। আমাদের আজকের প্রেসক্রিপশন দ্বিতীয় পর্বের শ্রদ্ধেয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু জাহিদ বসুনিয়া মহোদয়কে। শ্রোতা দর্শক, আজকে আমাদের প্রেসক্রিপশন দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী দিনে নতুন কোনো সমস্যা নিয়ে নতুন কোনো চিকিৎসক আমরা আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।